ট্রেনে হুড়োহুড়ি, যানবাহনের চাপে সড়কে ধীরগতি, লঞ্চেও উপচে পড়া ভিড়। সব ছাপিয়ে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ির পানে মানুষ। চিরচেনা ভোগান্তি না থাকায় স্বস্তি। হাটে উৎসবের আমেজ, ছুটির দিনে কোরবানির পশু কিনতে জেলায় জেলায় ভিড়। ঢাকায় বড় পশু বিক্রি নিয়ে দুশ্চিন্তায় ব্যাপারী, চামড়া নিয়ে সিন্ডিকেট হলে ব্যবস্থা। তাবুর শহরে অবস্থানের মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু। আল্লাহর নৈকট্য লাভের আশায় পবিত্র মক্কা থেকে মিনায় হাজিরা কাল যাবেন আরাফাতের ময়দানে। সময় সংবাদের সঙ্গে আছি আমি খান তাজনিন হাসান। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনে বাড়ির পানে মানুষ। ঈদ যাত্রার তৃতীয় দিনে ট্রেন, বাসে উপচে পড়া ভিড়। রেলপথে শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। তবে গরমে গাদাগাদি করে ট্রেনে উঠতে কিছুটা দুর্ভোগ পোহাতে হয়। এদিকে যানবাহনের চাপ বাড়ায় মহাসড়কে গাড়ি চলাচলে দেখা দেয় ধীরগতি। দুয়ারে কড়া নাড়ছে ঈদুল আজহা, তাই যে যেভাবে পারছেন নারীর টানে ছুটছেন বাড়ির পানে। শুক্রবার সকাল থেকেই কমলাপুরে যাত্রীদের উপচে পড়া ভিড়। প্ল্যাটফর্মে ট্রেন ভেড়া মাত্রই শুরু হয় হুড়োহুড়ি। কাঙ্ক্ষিত আসনে বসতে রীতিমতো যুদ্ধ করতে হয় যাত্রীদের। অতিরিক্ত চাপে ট্রেনে উঠতে না পেরে জানালা দিয়ে ভেতরে ঢুকতে বেগ পেতে হয় অনেককে। উত্তরাঞ্চলের প্রতিটি ট্রেনই ছিল কানায় কানায় পূর্ণ। ভ্যাপসা গরম আর গাদাগাদিতে ভোগান্তি ছিল চরমে। কি করবো, কিছু করার, ঈদ তো করতে হবে, বাসা যায়, ঈদ তো করতে হবে। ভিতরে অনেক ভিড়, প্রচন্ড গরম। মরুভূমিতে ফ্যান লাগানো হয়েছে, মরুভূমিতে এসি ছাড়া চলে না, তো মরুভূমিতে ফ্যান লাগানো হয়েছে। এই ফ্যানগুলা মনে হচ্ছে যে নিজেরাই বাতাস খাচ্ছে, আমাদেরকে বাতাস দিচ্ছে না। ভেতরে জায়গা না পেয়ে দরজায় ঝুলে জীবনের ঝুঁকি নিয়েই যাত্রা করেন কেউ কেউ। এত ঝক্কি ঝামেলা পেরিয়ে যারা উঠতে পেরেছেন ট্রেনে, তাদের চোখে মুখে ঈদের খুশি। বাড়ি যেতে পারছি, সিটে বসতে পারছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। আম্মু অধীর আগ্রহে ওয়েট করতেছে আমার জন্য, আমার ভাইয়া ওয়েট করতেছে, তো সব মিলে ঈদ ফিল হচ্ছে। তবে স্বস্তির খবর, এখন পর্যন্ত শিডিউল বিপর্যয় হয়নি কোনো ট্রেনের। এতে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। শেষ দিন পর্যন্ত শিডিউল ধরে রাখার প্রত্যয় ম্যানেজারের। আজকে সকাল থেকে এখন পর্যন্ত যে সকল ট্রেনগুলো ছেড়ে গিয়েছে, সবগুলো ট্রেন যথাসময়ে ছেড়ে গিয়েছে। আজকে যে বাকি ট্রেনগুলো আছে এবং আগামীকালকে আছে, আমরা নিরাপত্তার সহিত যথাসময়ে ট্রেনগুলো চালাতে পারবো। তবে যানবাহনের চাপ বাড়তে থাকায় সকালে ধীরগতির কবলে পড়েন উত্তরবঙ্গের সড়ক পথের যাত্রীরা। বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় টাঙ্গাইলের এলেঙ্গা থেকে ঘারিন্দা ওভারপাস পর্যন্ত প্রায় 5 কিলোমিটার এলাকায় যান চলাচলে দেখা দেয় ধীরগতি। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সকাল থেকে যান চলাচল স্বাভাবিক থাকলেও বেলা গড়ার সঙ্গে সঙ্গে যাত্রী ও পরিবহন চাপ বাড়ায় সৃষ্টি হয় যানজটের। তবে ঘরমুখী মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রতিটি মোড়ে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নজরদারি। মুন্সিগঞ্জে পদ্মা সেতুর টোল প্লাজায় যানজটের দীর্ঘ সারি দেখা দেয় ঈদযাত্রার তৃতীয় দিনে। এদিকে শুক্রবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে ঘরমুখী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রার আরো খবর জানাতে রাজধানীর সদরঘাটে আছেন রিপোর্টার তোহা খান তামিম, গাজীপুরের চৌরাস্তায় আছেন সহকর্মী রাজিবুল হাসান, সায়দাবাদ বাস টার্মিনালে আছেন নিবিড় সাহা এবং কমলাপুর রেল স্টেশনে আছেন সাদিকুর রহমান। সরাসরি প্রথমেই যাচ্ছি তামিমের কাছে। তামিম, ঠিক আর 2 দিন বাদে কিন্তু পবিত্র ঈদুল আজহা, মানুষ উৎসব পালন করবেন। নারীর টানে মানুষ বাড়ি ফিরছেন। আজকে ছুটির দিন শুক্রবার, এবং আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গগামী যা রয়েছেন তারা এই মুহূর্তে সদরঘাটে ভিড় করছেন। আমি একটু দেখাতে চাই, আমার পেছনে কিন্তু বেশ বলা যায় যে এইক্ষণি গিজগিজ করছে মানুষ। সদরঘাটের পন্টুনে ছাপিয়ে প্রতিটি লঞ্চ কিন্তু ইতিমধ্যেই বলা যায় যে পরিপূর্ণ হয়ে গিয়েছে যাত্রীদের পদচারণায়, এবং এখন থেকে প্রায় 2 থেকে আড়াই ঘন্টার সময় রয়েছে প্রায় প্রতিটি লঞ্চ দক্ষিণবঙ্গের যে সমস্ত রুটগুলো রয়েছে তার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এখনই কিন্তু মানুষ বিভিন্ন গন্তব্যে যারা যাবেন তারা ইতিমধ্যে চলে এসেছেন, এবং তারা উৎসব পালন করার জন্য, প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করার জন্য এখনই কিন্তু অনেকে লঞ্চে চেপে বসেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ লাইন পন্টুনে তারা ভিড় করছেন। হাজার হাজার মানুষ কিন্তু এখন ভিড় করছেন, এবং মানুষে বলা যায় যে পুরো পন্টুন কিন্তু ঠাসা।
বলা যায় যে দক্ষিণে যে সমস্ত রয়েছে বরিশাল, ভোলা, এছাড়া অন্যান্য যে সমস্ত রুট রয়েছে দৌলতখাঁ, হাকিমউদ্দিন, মঙ্গল শিকদার, বিভিন্ন যে রুটগুলো রয়েছে, সে বেতুয়া, বিভিন্ন যে রুটগুলো রয়েছে, সেই ছোট বড় সকল লঞ্চ কিন্তু আর প্রায় 2 থেকে আড়াই ঘন্টার মধ্যেই সদরঘাটে যে সমস্ত যেই গন্তব্য আছে সেই গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এখনই মানুষ আসলে ভিড় করছেন লঞ্চে আসলে যাওয়ার জন্য, একটু স্বাচ্ছন্দ্যে, একটু নিরিবিলি এবং বলা যায় যে স্বাচ্ছন্দ্যে পরিবার পরিজন নিয়ে কিন্তু মানুষ, দক্ষিণবঙ্গে যারা মানুষ রয়েছেন তারা লঞ্চটাকেই আসলে সর্বাধিকভাবে তারা এগিয়ে রাখেন। যদিও সড়ক পথের যে যোগাযোগ সেটি আসলে উন্নত হয়েছে, পদ্মা সেতু চালু হয়েছে, পদ্মা সেতু চালু হওয়ার পরে কিন্তু সড়ক পথেও কিন্তু বলা যায় যে দক্ষিণবঙ্গগামী মানুষের যে ভিড় সেটি আসলে বেড়েছে। তারপরেও সদরঘাটের যে আবেদন, পানিপথের বা অর্থাৎ লঞ্চের যে আবেদন সেটি কিন্তু মোটেও কমেনি, বরঞ্চ বলা যায় যে আমরা উৎসব পার্বণে দেখে থাকি যে মানুষের যে ভিড় সেটি কিন্তু প্রতিনিয়তই কিন্তু বাড়ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ঈদুল আজহার আরও 2 দিন সময় রয়েছে, তারপরে মানুষ এখনই বাড়ির পানে ছুটছেন এবং প্রচুর মানুষ এই মুহূর্তে সদরঘাটে ভিড় করছেন। তো বলা যায় দক্ষিণবঙ্গগামী মানুষের বাড়ি ফেরা, ঈদে বাড়ি ফেরার এই ছিল আমার হাতে সবশেষ। এখন আমরা সড়ক পথের খবর জানবো সহকর্মী রাজিবুল হাসানের কাছে, তিনি আছেন গাজীপুরে। তুলনায় দুপুরের পর থেকে সড়ক মহাসড়কে মানুষের চাপ এতই পরিমাণ বেড়েছে যে যেখানে আসলে গণপরিবহন দাঁড়িয়ে আছে সেখানেই মানুষ ভিড় করছে। যদিও বেশিরভাগ দূরপাল্লার যেসব গণপরিবহন রাজধানী থেকে ছেড়ে আসছে সেই সকল যানবাহনের সিট ফিল আপ হয়ে আসছে এবং এই কারণে অনেক যাত্রী উঠতে পারছেন না। মূলত গাজীপুর চৌরাস্তা এবং চন্দ্রায় যেসব যানবাহন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছে অর্থাৎ ঢাকায় প্রবেশ করেনি, সেই সকল যানবাহন করে কিন্তু উত্তরবঙ্গ সহ বিভিন্ন জায়গায় মানুষ যাওয়ার চেষ্টা করছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে গাড়ির একটি জটলা, এটি কিন্তু যানজট বলা চলে না, কারণ হচ্ছে শুধুমাত্র এই যে একটির পেছনে আরেকটি যানবাহন লাগিয়ে যাত্রী তোলার কারণেই মূলত এই ধরনের জটলা তৈরি হয়েছে এবং এতে করে কিন্তু কিছুটা দীর্ঘ সারিও সৃষ্টি হয়েছে। বিশেষ করে আমি যদি বলি গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে সেই বিআরটির দিকে যাচ্ছে তারা কিন্তু অনেকটা স্বাচ্ছন্দ্যে যেতে পারছে। তবে নিচের পরিস্থিতি অর্থাৎ ফ্লাইওভারের উপরের তুলনায় নিচের পরিস্থিতি কিছুটা উল্টো, এখানে ভোগান্তি রয়েছে। যাত্রীরা বলছেন যে এই যে গণপরিবহন সংকট বলা যায় না, গণপরিবহন রয়েছে কিন্তু বাড়তি ভাড়া হাঁকানো এবং দামাদামি করা, এই কারণে কিন্তু নিচে এক ধরনের জটলা তৈরি হচ্ছে। একই অবস্থা কিন্তু ঢাকা টাঙ্গাইল যে মহাসড়ক রয়েছে চন্দ্রা, সেখানেও কিন্তু চন্দ্রা মোড় ঘিরে নানা ধরনের জটলা সৃষ্টি হয়েছে এবং দুর্ভোগ তৈরি হয়েছে। বলা চলে যে দুপুরের পর থেকে যেহেতু শিল্প কারখানা শুরু হয়েছে সেই কারণে কিন্তু এই ভোগান্তিটা কিছুটা বাড়তে পারে সন্ধ্যা নাগাদ। গাজীপুর থেকে এই ছিল আমার কাছে থাকা সবচেয়ে তথ্য। আমরা একটু যেতে চাই সাইদাবাদে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী নিবিড় সাহা। যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু এই যে সায়দাবাদ বাস টার্মিনাল সহ অন্যান্য যে বাস টার্মিনালগুলো রয়েছে সেগুলোতে কিন্তু যাত্রী চাপ বাড়ছে। আমরা সকাল থেকেই ঘুরেছি বিভিন্ন বাস টার্মিনালে এবং এখন আছি সায়দাবাদ বাস টার্মিনালে। এখানে আমরা কিন্তু দেখছি আসলে যে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার যে যাত্রীরা যারা রয়েছেন, যারা নারীর টানে বাড়ি ফিরছেন, তারা কিন্তু আসলে এখানে চলে এসেছেন এবং তাদের যে নির্ধারিত বাস কিংবা নির্ধারিত গন্তব্যে যাওয়ার যে পরিবহন সেগুলো কিন্তু তারা খুঁজে নিচ্ছেন। আমি কথা বলেছিলাম যাত্রীদের সাথে, তারা যেমনটি বলছেন যে আসলে গতকাল অনেকেরই কর্মদিবস শেষ হয়েছে, গতকাল থেকে অনেকের ছুটি শুরু হয়ে গেছে, যার কারণে কিন্তু তারা দেখা যাচ্ছে যে আসলে যারা গতকাল টিকিট পাননি কিংবা গতকাল না গিয়ে একদিনের বিরতি নিয়ে আজকে যেতে চাচ্ছেন তারাই কিন্তু মূলত আজকে যাচ্ছেন। তবে তাদের যে একটি অভিযোগ এবং প্রতিবার ঈদের আগেই যে অভিযোগটি আমরা শুনি তাদের কাছে যে টিকিটের বাড়তি দাম, সেটি কিন্তু এবারও আমরা শুনছি। এই যেমন যাত্রীরা আমাদের কাছে অভিযোগ করেছে যে আসলে কুমিল্লা কিংবা কুমিল্লার ফেনী এইসব জেলার যে বাসগুলো রয়েছে সেগুলো বাসে কিন্তু 150 থেকে 200 টাকা ভাড়া হলেও সেখানে কিন্তু ভাড়া নেওয়া হচ্ছে 300 থেকে 350 টাকা, এমনটি অভিযোগ কিন্তু যাত্রীরা আমাদের কাছে করেছেন। পাশাপাশি
আমরা দেখছি যে আসলে এই যে বাসগুলো সেগুলো কিন্তু কিছুক্ষণ পরই কিন্তু তারা এই বাসগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে এই টার্মিনাল থেকে এবং সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে আসলে উৎসব মুখর পরিবেশে পরিবারের সাথে ঈদ উদযাপন করতে কিন্তু তারা বাড়িতে ফিরছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। এখন আমরা যাব কমলাপুরে, জানবো রেলপথের খবর। সেখানে আছেন আমাদের সহকর্মী সাদিকুল ইসলাম। করে আসলে রেলপথে দেশের বিভিন্ন প্রান্তে যে মানুষজন বাড়ি ফিরে যাচ্ছেন, এই চিত্রটা আসলে গত কয়েক বছরের তুলনায় এবার অনেকটাই স্বস্তিদায়ক। কারণ হচ্ছে যে এবার কোনো শিডিউল বিপর্যয় হচ্ছে না, যথাসময়ে ট্রেনগুলি আসছে। তবে যদিও আজকে সকাল থেকে মেঘলা আকাশ এবং যে ভ্যাপসা গরম, এর মধ্যেই প্ল্যাটফর্মে অপেক্ষমান আছেন যাত্রীরা। তবে যাত্রীরা আসলে সন্তোষ প্রকাশ করেছেন এই জন্যে যে ট্রেনগুলি সঠিক সময়ে আসছে এবং ছেড়ে যাচ্ছে, এক্ষেত্রে কোনো ভোগান্তি নেই। আমরা কথা বলেছি এবারে যে প্ল্যাটফর্মের যে ব্যবস্থাপনা এবং সার্বিক রেল ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে প্ল্যাটফর্ম এবং এই রেল স্টেশনে ঢোকার ক্ষেত্রে যাদের টিকিট আছে তারাই কেবলমাত্র ঢুকতে পারছে এবং অবৈধ রেলপথে যে যাত্রী যে পরিবহন সেটা কিন্তু কোনোভাবেই দেখা যাচ্ছে না। সবাই আসলে টিকিট নিয়ে যেতে পারছে। এবং তবে একটা বিষয় যে বিভিন্ন ট্রেনগুলি যে আছে, যেগুলো লোকাল ট্রেনগুলি, সেগুলিতে আমরা দেখেছি যে আসলে উপচে পড়া ভিড়, অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল। আগামীকালকে পর্যন্ত এরকম কিন্তু আসলে যাত্রীরা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এই কমলাপুর রেল স্টেশন এসে বিভিন্ন ট্রেনে করে কিন্তু তাদের বাড়ি ফিরে যাবেন। এই জন্য কিন্তু দেখা যায় একটু ভিড় দেখা যাচ্ছে। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে যেই ট্রেনগুলি ছেড়ে গেছে, বিশেষ করে কমলাপুর থেকে যেই জামালপুর কমিউটার এক্সপ্রেস ট্রেন এবং যে যমুনা এক্সপ্রেস ট্রেন, এই দুটো ট্রেনেও আমরা দেখেছি যে আসলে অনেক যাত্রী ছিল কিন্তু সঠিক সময়ে এসেছে। এখনও যেই যাত্রীরা আসলে এসেছে এখন অপেক্ষমান আছে আসলে ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী সহ বিভিন্ন এলাকায় কিন্তু তারা যাবেন। আমরা দেখেছি আসলে যাত্রীরা যে এর আগে অনেক কয়েক বছরে আমরা দীর্ঘ সময় প্ল্যাটফর্মে অপেক্ষা করতে, সেটা কিন্তু আমরা দেখিনি। এবার খুব সুশৃঙ্খলভাবে স্বস্তিতে বাড়ি ফিরে যাচ্ছেন, সেটা কিন্তু তারা সন্তোষ প্রকাশ করেছেন। এক্ষেত্রে কিন্তু আসলে তারা বলছেন যে আসলে এরকম রেলপথে আসলে যদি সুব্যবস্থাপনা সবসময় থাকে তাহলে কিন্তু দেখা যায় যে অল্প খরচেই যেই যাত্রী পরিবহন করাটা এবং ট্রেনে যাতায়াত করে তারা স্বস্তি প্রকাশ করছেন। এবং ঈদের পরবর্তীতে রাজধানীতে ফেরার ক্ষেত্রেও যাতে খুব সুন্দরভাবে ফিরতে পারে সেই ব্যবস্থাপনাটা যেন বজায় থাকে, সেটাই কিন্তু তারা কর্তৃপক্ষের কাছে দাবি করছেন। আসলে এই ছিল এই কমলাপুর রেল স্টেশন থেকে ঈদে বাড়ি ফেরে মানুষের সবশেষ তথ্য। গাজীপুর ও ঢাকার বিভিন্ন স্থান থেকে সরাসরি যুক্ত হয়ে ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। হাটে হাটে ঈদ উৎসবের আমেজ, ক্রেতা বিক্রেতার দর দামে চলছে পশু বেচাকেনা। এবারও বড় গরুর চেয়ে মাঝারি ও ছোট গরুর চাহিদা বেশি। পাইকারদের অভিযোগ, পথে পথে চাঁদাবাজি ও দালালদের উৎপাতের প্রভাব পড়ছে গরুর দামে। হাটে এসে অনেক বড় বড় গরু দেখে ভালো লাগে। সকাল থেকে ঘুরতেছি, গরু এখনো মিলাতে পারতেছি না। ওয়েদারের জন্য যদি ভালো থাকে দুইটা পয়সা পাবো। বন্দর শহরে জমে উঠেছে কোরবানির পশুর হাট। মাঠঘাট গ্রামগঞ্জ পেরিয়ে শত শত ট্রাক ট্রলারে করে কোরবানির গরু ঢুকছে হাটে হাটে। সকাল হতে না হতে বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারী পাইকাররা পশু নিয়ে ছুটছেন হাটে। পশুর পাশাপাশি ক্রেতা বিক্রেতাদের হাকডাকে সরগরম নওগাঁর চৌবাড়িয়া হাট, রাজশাহীর তাহিরপুর হাট, বরিশাল, রংপুর, বগুড়া সহ দেশের বিভিন্ন জেলা উপজেলার পশুর হাট। একটাও বেচতে পারিনি, দাম মেলে না। আমরা কিনে আনছি বেশি দামে, তাই জন্য লস হচ্ছে, বাজার খুব খারাপ। সবকিছুর দাম বেশি তো সেই হিসেবে গরুর দাম হচ্ছে না ভাই। হাট জুড়ে ক্রেতাদের উপচে পড়া ভিড়। বড় গরুর চেয়ে মাঝারি ও ছোট গরুর চাহিদাই বেশি। প্রচুর পরিমাণ গরু আসছে কিন্তু ক্রেতা কম, যে কারণে একটু কেনা বেচা একটু সমস্যা। তুলনামূলক এবার বাজার স্বাভাবিক আছে, খুব বেশিও না আবার কমও না। আমাদের যে বাজেট তার থেকে 10-15 হাজারটা বেশি যাচ্ছে। প্রচন্ড গরমের মধ্যেই চলছে দর কষাকষি। ক্রেতারা বলছেন দাম বেশি হওয়ায় বিভিন্ন হাট ঘুরেও সাধ্য ও পছন্দ মতো কিনতে পারছেন না গরু। অন্যদিকে বিক্রেতারা বলছেন হাটে ক্রেতা কম আর পথে পথে চাঁদাবাজি ও দালালদের উৎপাতের প্রভাব পড়ছে বেচাকেনায়। ঘুরে ঘুরে দেখতেছি, পছন্দ হইলে কিনবো। বাজার দেখে এটা লইলাম আর কি 60,000 টাকা। এবার জেলায় জেলায় চাহিদার তুলনায় বেশি কোরবানির পশু প্রস্তুত রয়েছে। আর জাল টাকার লেনদেন বন্ধ সহ যে কোনো অনৈতিক বিশৃঙ্খলা ঠেকাতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। তৌফিক মাহমুদ, সময় সংবাদ।
পশুর হাটের খবর জানাতে রাজশাহীর তাহিরপুর হাটে আছেন রিপোর্টার মওদুদ রানা, নওগাঁর চৌবাড়িয়া হাটে আছেন রিপোর্টার এমআর রকি এবং বরিশালের চরমোনাই হাটে আছেন রিপোর্টার শাকিল মাহমুদ। সরাসরি প্রথমেই যাচ্ছি রানার কাছে। জমজমাট পশুর বাজার, ক্রেতারা ঘুরে ঘুরে গরু দেখছেন এবং তাদের পছন্দসই হলে, দামের মধ্যে হলে সেটি তারা কিনে নিয়ে ফিরছেন। আমরা দুপুরের পর থেকে বাজারে যেমন দেখেছিলাম যে ক্রেতারা এসেছেন এবং তারা বাজার ঘুরে দেখছেন, বিকেলে কিন্তু চিত্রটা একটু পাল্টেছে। আমরা যেটি দেখেছি যে এখানে ছোট এবং যে মাঝারি গরুগুলো রয়েছে সেগুলোর কিন্তু বেচা বিক্রি বেশ, এবং সেগুলো ৭৫,০০০ টাকা থেকে শুরু করে ২ লাখ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। অন্যদিকে যেসব বড় গরুগুলো রয়েছে সেগুলোর বিক্রি কিন্তু খুব বেশি এখনো জমে ওঠেনি, অর্থাৎ 4 থেকে 10 মণ ওজনের যে গরুগুলো এখানে নিয়ে আসা হয়েছে সেইগুলো কিন্তু বেশিরভাগ এখনো অবিকৃত রয়েছে। এখানকার যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে যেহেতু বড় গরুগুলোর কোরবানি দেওয়ার জন্য বাজেট খুব বেশি দরকার, সে কারণেই সাধারণ যারা ক্রেতারা রয়েছেন তারা ছোট এবং মাঝারি গরু খুঁজছেন, এবং যার ফলে বিকেলের পর থেকেই কিন্তু এখানে যে ছোট এবং মাঝারি গরু সেই গরুগুলোর বেচা বিক্রি বেশ জমে উঠেছে। অন্যদিকে বড় যেসব গরু নিয়ে অপেক্ষা করছেন বিক্রির জন্য সেসব বিক্রেতারা বলছেন যে তাদের গোখাদ্যের দাম বেশি হওয়ার কারণে তারা গরুর যে দাম সেটি কিন্তু একটু বেশি, অর্থাৎ 6 থেকে 10 মণের যে গরুগুলো রয়েছে সেগুলো 1,80,000 টাকা থেকে 3 লাখ টাকা দামের মধ্যে। সে কারণেই সব ক্রেতা আসলে সেই বড় গরুগুলো কেনার যে সাহস দেখানো বা তাদের বাজেটের মধ্যে হয়ে উঠছে না, সে কারণেই আসলে তারা সেই গরুগুলো কিনতে পারছেন না। এবং আমরা যেটি দেখেছি যে যেহেতু আর কোরবানির মাত্র 2 দিন, সেই কারণে কিন্তু এই 2 দিনে বিপুল পরিমাণ গরু আসলে তারা বিক্রি করছেন, এবং তারা যেটি বলছেন যে বড় গরুগুলো যদি বিক্রি না হয় তারা শেষ বাজার পর্যন্ত দেখবেন, অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত দেখবেন, এবং এখানে এই বাজার কর্তৃপক্ষ বলছেন রাতে যাতে গরু বিক্রি হয় সেই ব্যবস্থা তারা করেছেন। আমরা এখন যাব নওগাঁয়, সেখানে রয়েছেন আমার সহকর্মী এমআর রকি, তিনি সেখানকার গরুর বাজারের পরিস্থিতি জানাবেন। একটি অন্যতম পশুর হাট নওগাঁর চৌবাড়িয়া হাট। আমরা সকাল থেকেই হাটে রয়েছি এবং আমরা দেখছিলাম যে এই হাটে আজকে এই এলাকার যত গ্রাম পর্যায়ে পশু লালন পালন করা হয়েছে এই পশুগুলো কিন্তু হাটে তোলা হয়েছে। আসলে কুরবানি ঈদের একেবারে শেষ সময়, ফলে কিন্তু যারা কুরবানি কিনবেন তাদের এক ধরনের উপস্থিতি বেড়েছে, এবং যারা পশুগুলো লালন পালন করেছিলেন তারাও কিন্তু শেষ সময় একটা কাঙ্ক্ষিত দরের আশায় এই গরুগুলো হাটে তুলছেন। তবে দিনভর আমরা কেনা বেচার যে চিত্রটি দেখছিলাম, এখানে মাঝারি জাতের ষাঁড় গরুগুলো বেশি বেচা বিক্রি হয়েছে। বড় গরু নিয়ে কিন্তু এখানকার যারা খামারি বা এখানে যারা বড় গরু নিয়ে এসেছিলেন তারা অনেকটাই হতাশ প্রকাশ করছিলেন। এই হাটে আরেকটি বিষয় দেখছিলাম, হাটগুলোতে দূরের অনেক ব্যাপারী এসেছেন, স্থানীয় যে ব্যাপারী তাদের দিক থেকে গরুগুলো কেনা বেচা আর বেশিরভাগ চিত্র। তবে এই মুহূর্তে অসংখ্য গরু রয়েছে, অসংখ্য ক্রেতা কিন্তু এখন দর কষাকষির মাধ্যমে একটা কাঙ্ক্ষিত পশু কেনার জন্য একটা চেষ্টা করছেন। তবে দরের জায়গাটা যদি বলি, এখানকার যারা খামারি তারা বলছেন বিগত বছরগুলোর চেয়ে এবার কিন্তু গরু অনেক কম দরে তাদের বিক্রি করতে হচ্ছে। অন্যদিকে ক্রেতার দিক থেকে ভিন্ন কথা আসছে, তারপরও এবার গোখাদ্যের দর বেশি এমন কথা তাদের দিক থেকে খামারিরা বলছেন। তবে প্রতি মন মাংসের একটা আনুপাতিক হিসেব কষে কিন্তু গরুর দর হাঁকছেন খামারিরা, এবং 100 কেজি বা 110 কেজি ওজনের একটি পশুর এখানে দর হাঁকা হচ্ছে 1,95,000 টাকা। 130 বা 35 কেজি ওজনের একটি পশুর দর হাঁকা হচ্ছে 1,30,000 থেকে 35,000 টাকা। আসলে দর হাঁকাহাকির একটু পরস্পর বিরোধী কিন্তু কথা রয়েছে, তারপরে কিন্তু পর্যাপ্ত পশুর সরবরাহ নওগাঁর এই হাটগুলোতে এই মুহূর্তে বিরাজ করছে। এখনো সময় রয়েছে, অনেকেই দর কষাকষি করে কিন্তু এই গরুগুলো কেনার চেষ্টা করছেন। তবে বেশিরভাগ গরু এই মুহূর্তে কিন্তু অবিকৃত রয়েছে, এমন চিত্র কিন্তু এই চৌবাড়িয়া হাটে। আমরা গরুর আরো খবর জানবো, বরিশালে রয়েছেন শাকিল মাহমুদ, জানাবেন সেখানকার গরু বেচা কেনার খবর। এবং এই ঈদুল আজহাকে কেন্দ্র করে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের প্রায় প্রতিটি জায়গায় কিন্তু কোরবানির যে পশুর হাট তা কিন্তু এরই মধ্যে কিন্তু জমে উঠেছে। এর পাশাপাশি যেহেতু সরকারি যেই ছুটি যেই কিন্তু বাড়িতে ফিরতে শুরু করেছে, এবং এই যে
কর্মব্যস্ত মানুষের যে বাড়ি ফেরা, এর সাথে সাথে কিন্তু আসলে কোরবানির পশুর হাটগুলো জমে উঠেছে। এই মুহূর্তে আমি আছি বরিশালের সবচেয়ে বড় যে কোরবানির হাট, যে চরমোনাই হাটে, এবং এই হাটে কিন্তু দেশি গরুর পাশাপাশি শাহিওয়াল, দেশাল, আরসিসি, নেপাল, ফ্রিজিয়ান, অস্ট্রেলিয়ান ও পাকিস্তানি শাহিওয়াল জাতের কিন্তু গরু আমরা দেখতে পাচ্ছি। এবং যেহেতু আজকে জুম্মার নামাজ ছিল, সেই নেপাল, ফ্রিজিয়ান, অস্ট্রেলিয়ান ও পাকিস্তানি শাহিওয়াল জাতের কিন্তু গরু আমরা দেখতে পাচ্ছি। এবং যেহেতু আজকে জুম্মার নামাজ ছিল, সেই জুম্মার নামাজের পরপরই হাট কিন্তু জমজমাট হয়ে উঠেছে। এই হাটে 50,000 টাকা থেকে সর্বোচ্চ আমরা 4 লাখ টাকার যে গরু, সেগুলো কিন্তু আমরা দেখেছি। যদিও প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে যে বরিশাল বিভাগের যে 6টি জেলা আছে, সেই 6টি জেলায় 26,578 জন খামারি কোরবানিযোগ্য প্রায় 4,49,454টি পশু লালন পালন করেছেন। যদিও বিভাগে মোট এবার কোরবানিতে পশুর চাহিদা হচ্ছে 4,32,611টি। চাহিদার তুলনায় যেহেতু কোরবানিযোগ্য পশু বেশি আছে, এ কারণে আসলে দামটাও কিছুটা কম হবে বলে কিন্তু আশা করছে এখানকার যারা ক্রেতা আছে তারা। এর পাশাপাশি আমরা কিন্তু কথা বলছিলাম এখানে হাটে যারা আছে, সেই হাটের যারা কর্মকর্তা আছে তাদের সাথে, তারা কিন্তু জানিয়েছে যে কোনো ধরনের আসলে এই হাটে কোনো ধরনের কোনো সমস্যা নেই। প্রশাসন সহ সবাই কিন্তু এই হাটে কাজ করছে। এর পাশাপাশি ভেটেরিনারি যে মেডিকেল যে টিম আছে, সেই মেডিকেল টিমও কিন্তু গরুর স্বাস্থ্য পরীক্ষা করে দেখছে যে গরুগুলো আসলে সুস্থ আছে কিনা। এই ছিল বরিশালে কোরবানির পশুর হাট থেকে আমার কাছে থাকা সব শেষ। পশুর হাটের খবর সরাসরি জানতে যুক্ত হয়েছিলাম বরিশাল, নওগাঁ ও রাজশাহীতে। ছুটির দিনে ক্রেতা বিক্রেতার ভিড় বেড়েছে রাজধানীর বিভিন্ন এলাকার কোরবানির পশুর হাটে। কেউ কেউ এসেছেন পরিবারের সদস্যদের নিয়ে, তবে শেষ মুহূর্তে বিক্রি হওয়া নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়েছেন 8 থেকে 10 লাখ টাকা দামের পশুর বিক্রেতারা। ঈদের আর দুদিন বাকি থাকায় কুরবানির পশুতে সয়লাভ রাজধানীর বিভিন্ন হাট। আর ছুটির দিন হয় পরিবারের সদস্যদের নিয়ে পশু কিনতে হাটে ভিড় করছেন ক্রেতারা। ঘুরে ঘুরে পশু দেখার পাশাপাশি করছেন দরদাম। 10-15টা গরুর দাম জিজ্ঞেস করলাম, তো মনে হচ্ছে যে এখনো মনে হয় দামটা ঠিক মতো ফিক্স হয়নি। ওরা অপেক্ষায় আছে আরো যদি ভালো দাম পাই, ওই জন্য ওরা বসে আছে। শুক্রবার কর্মব্যস্ততা না থাকায় সকাল থেকেই হাটে আসেন কেউ কেউ। জানান বাজেটে মিললে বাড়ি ফিরবেন কুরবানির পশু কিনে। আমরা পছন্দ হলে গরু কেনার নিয়তে আসছে, আমার ছেলেকে নিয়ে। অ্যাভেলেবেল গরু আছে কিন্তু এখনো কেনা বেচা শুরু হয়নি। আগের দিনের বৃষ্টির প্রভাব কিছুটা হলেও পড়েছে বাজারে। ছোট ও মাঝারি আকারের পশুর মালিকরা কিছুটা চিন্তামুক্ত থাকলেও বিক্রি হওয়া নিয়ে শঙ্কায় আছেন বড় ব্যাপারীরা। দেখতেছে, যাচ্ছে, আসতেছে, কেউ দর জিজ্ঞেস করতেছে, আজকে ফিক্সড প্রাইস হবে এটা এখনো কেউ বলতেছে না। আমি এই গরুটা চাইছি যে 5 লক্ষ টাকা, আমি 4.5 লক্ষ টাকা হইলে বিক্রি করে দিব। আমরা আশাবাদী যে ইনশাল্লাহ ক্রেতা আসবে। এদিকে এখনো হাত বদলের ছোঁয়া লাগেনি ছাগল ও ভেড়া বেচাকেনায়। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কোরবানির পশুর হাটের খবর জানাতে ধোলাইখাল এলাকায় আছে রিপোর্টার কামরুল হাসান সবুজ। সরাসরি যাচ্ছি তার কাছে। সবুজ, পশুর হাটের খবর জানাতে আমরা এই মুহূর্তে রয়েছি ধোলাইখালে। এই ধোলাইখাল হাটে যারা গরু নিয়ে এসেছেন দেশের বিভিন্ন জেলা থেকে, তাদের প্রত্যাশা ছিল আজকে অন্তত জুমার নামাজ পর থেকে কেনাবেচা জমে উঠবে বা তারা প্রত্যাশা মতো ক্রেতা পাবেন। কিন্তু সেইটা থেকে আমরা যত জন খামারি কিংবা ব্যাপারীর সাথে কথা বলেছি, তারা আসলে হতাশার কথাই জানিয়েছেন। তারা 2 দিন বা 3 দিন বা গতকালকে এসেছেন যারা, তারাও তেমন গরু বিক্রি করতে পারেনি, হয়তো 15-16টা করে গরু নিয়ে এসেছে, এখন পর্যন্ত বিক্রি করতে পারেনি, এরকম রয়েছে। এবং আমরা হাসিল ঘরের সাথে কথা বলে যেটা জেনেছি সেটি হলো যে গরুগুলো বিক্রি হচ্ছে তুলনামূলক যেগুলোর দাম কম, 1 লাখ বা 1,10,000, 20, 1,50,000 টাকার মধ্যে 2 লাখ টাকার দামের গরু এখন পর্যন্ত খুবই 2-4টা বিক্রি হয়েছে। এবং এই হাটে এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে বড় গরুর চেয়ে মোটামুটিভাবে মাঝারি গরু সংখ্যা বেশি। বড় গরুগুলোর দাম অনেক খামারি এসেছেন যারা ওজন হিসেবেই দাম চাচ্ছেন, কিন্তু তারপরেও তারা বলছেন যে ক্রেতা যারা আসছেন তারা বেশ কম দাম বলছেন, যার জন্য তারা বিক্রি করতে পারছেন না। তারা
আশায় আছেন যে হয়তো সন্ধ্যা পরে থেকে, যেহেতু আজকে শুক্রবার, সন্ধ্যা পরে থেকে হাট কাস্টমার আসবেন এবং তারা কিছুটা দাম বাড়াবেন, এবং যারা কাস্টমার যারা আসছেন, ক্রেতা যারা আসছেন, তারাও আশায় আছেন যে যত দিন সময় গড়াবে ততটা হয়তো খামারি কিংবা ব্যাপারী তারা গরুর দামটা কিছুটা কমিয়ে চাইবেন, এভাবে তারা কিনবেন। এবং আর হাসিল ঘর অর্থাৎ এই হাটের ইজারাদাররা অপেক্ষায় আছেন যে ক্রেতা বিক্রেতার দরদামটা মিলে যাক এবং বেশি পরিমাণ গরু বিক্রি হোক, সেই অপেক্ষা আছে। তো সব মিলিয়ে আমি এই বাজারটি ঘুরে যেটা দেখেছি, এই বাজারটি রায়সাব বাজার মোড় থেকে শুরু করে এদিকে দয়াগঞ্জ, ওইদিকে লোহারপুল, এই যে বড় বিস্তৃত একটি বাজার, সেই বিস্তৃত বাজারে আসলে এখন পর্যন্ত বেচাকেনা জমে ওঠার অপেক্ষায় রয়েছে, যেটা বলা যায়। ক্রেতারা রয়েছেন কিছুটা দামে কমে কিনবেন এবং বিক্রেতারা রয়েছেন আরও দামটা কিছুটা তারা প্রত্যাশা মতো পাবেন। এইভাবে আসলে চলছে। এখন দেখা যাক সন্ধ্যা পরে কি অবস্থা দাঁড়ায়। তো আমার কাছে এই মুহূর্তে এই হাট থেকে কোরবানির পশু কেনা বেচার সবশেষ খবর ছিল। রাজধানীর ধোলাইখাল পশুর হাটের খবর জানাতে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ। ঐতিহাসিক তাবুর শহর মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। আল্লাহর নৈকট্য লাভের আশায় শনিবার মিনা থেকে আরাফাতের ময়দানে যাবেন হাজিরা। এবছর বিশ্বের বিভিন্ন দেশের 20 লাখের বেশি মুসল্লি হজে অংশ নিয়েছেন। মিনা থেকে হজের খবর জানাচ্ছেন মুফতি আব্দুল্লাহ তাবিব। প্রায় 180টি দেশ থেকে 20 লাখেরও বেশি মুসলিম হজ পালন করতে এসেছেন এবং মিনার তাঁবুতে অবস্থান করছেন। আজকে 8 জিলহজ। এই 8 জিলহজে জুমার নামাজের মাধ্যমে হজের মূল কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আজ 8 জিলহজ জুমার নামাজ, আসর নামাজ, মাগরিব নামাজ এবং এশা এবং 9 তারিখ ফজর নামাজের আদায়ের মধ্য দিয়ে মিনায় অবস্থান শেষ হবে এবং মুসল্লিরা আরব লাব্বাইক বলতে বলতে আরাফার ময়দানের দিকে ছুটে যাবেন। আরাফায় অবস্থানের পরে আবার জামারায় পাথর নিক্ষেপ এবং জামরায় পাথর নিক্ষেপের পরেই মাথা মুন্ডানো এবং কোরবানি করার মাধ্যমে মঙ্গলবারে হজের আনুষ্ঠানিকতা শেষ হবে। এই মিনায় ইতিহাস ঐতিহ্য জড়িয়ে আছে। ইসলামের গুরুত্বপূর্ণ একটি স্থান এই মিনা। এখানে হজরত ইসমাইল আলাইহিসসালামকে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কোরবানি করতে নিয়ে এসেছেন এবং এই কারণেই হজের এই কার্যক্রম এই জায়গা থেকেই শুরু হয়। এ পর্যন্ত বাংলাদেশ থেকে আসা প্রায় 17 জন হাজি ইন্তেকাল করেছেন। সৌদি ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশনা জারি করা হয়েছে যে এই প্রচণ্ড খরতাপে এবং রৌদ্রে বের হলে অবশ্যই ছাতা, সানগ্লাস যেন ব্যবহার করে এবং পর্যাপ্ত পানি পান করে। সৌদি আরবের মিনা থেকে মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ। মিয়ানমারের গোলাগুলির কারণে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে নৌযান চলাচল 9 দিন বন্ধের পর অবশেষে প্রবাল দ্বীপে পাঠানো হয়েছে চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য। প্রশাসনের বিশেষ ব্যবস্থাপনায় আজ জাহাজে করে কক্সবাজার থেকে পাঠানো হয়েছে 200 মেট্রিক টন খাদ্য। একই সঙ্গে টেকনাফে আটকে পড়া 150 যাত্রীও ফিরে যাচ্ছেন দ্বীপে। তাদের দাবি জাহাজটি যাতে মিয়ানমারের সংঘাত বন্ধ না হওয়া পর্যন্ত চলাচল করে। তিস্তার পানি বন্টন চুক্তি উপেক্ষা করে মহাপ্রকল্পের দিকে আগ্রহী হলে ভারত বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অসম্মান করা হবে বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শুক্রবার এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে তিনি কথা বলেন। অংশগ্রহণকারী আলোচকরা আশা করেন প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে তিস্তার পানি বন্টন নিয়ে আলোচনা হবে। অনলাইনে যুক্ত হয় ভারতের 2 সাংবাদিক উল্লেখ করেন চিরশত্রু পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদীর পানি ভাগাভাগি করছে ভারত। সেক্ষেত্রে তিস্তার পানি বন্টনও ন্যায্যতার ভিত্তিতে ভাগ করা সম্ভব। বাংলাদেশ ভারত 2 প্রতিবেশী দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাঝে গলার কাঁটা হিসেবে বিধে আছে অভিন্ন নদী তিস্তা। সীমানার ওপারে বাঁধ নির্মাণ করে সুবিধা মতো পানি আটকে রাখা ও ছেড়ে দেয় কখনো খরা অথবা বন্যার সঙ্গে লড়তে হয় বাংলাদেশের 4 জেলার প্রায় 2 কোটি মানুষকে। গত 5 মাসে বাংলাদেশ ও ভারতে নতুন সরকার গঠিত হয়েছে। সম্পর্ক উন্নয়নের নানা দিক নিয়ে শুক্রবার ভোরের কাগজ আয়োজন করে গোলটেবিল বৈঠকের, যেখানে ঘুরে ফিরে আসে তিস্তা ইস্যু। বর্ষায় তিস্তার পানি ভারত ছেড়ে দিলে তা ধরে রেখে পরবর্তীতে ব্যবহার করার লক্ষ্যে মহাপ্রকল্প নিতে চায় বাংলাদেশ, যেখানে বছর 2 ধরেই সহায়তা করতে আগ্রহী চীন। এরই মধ্যে গত মাসে হঠাৎ ভারত প্রস্তাব দেয় প্রকল্পে আর্থিক সহায়তা দেওয়ার ফলে পানি বন্টনের আলোচনা নিস্তেজ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তিস্তার পানি বন্টন চুক্তি উপেক্ষা করে মহাপ্রকল্পের দিকে আগ্রহী হলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অসম্মান করা হবে। আমি ওই ডিবেটে যাচ্ছি না যে তিস্তাতে পানি কেন নেই। 53টার মধ্যে মাত্র দ্বিতীয় একটি ডকুমেন্ট যেটা সচিব পর্যায়ে ফাইনালাইজ করা হয়েছিল এবং ওয়েল আর্গুড অ্যান্ড নেগোশিয়েটেড, এটা ভুলে গেলে চলবে না। সেই জায়গা থেকে অন্য কোনো পয়েন্ট থেকে শুরু করা মানেই হলো আমরা আমাদের এই দুই বন্ধুর একটি প্রাথমিকভাবে সম্মত হওয়া চুক্তিকে সম্মান জানাতে পারলাম না। ভারত কোন প্রক্রিয়ায় এ প্রকল্পে ঢুকতে চায় প্রধানমন্ত্রীর আসন্ন দিল্লি সফরে তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে প্রত্যাশা আলোচকদের। ভারত এই প্রকল্পে ঢুকতে চাচ্ছে বা অংশগ্রহণ করতে যাচ্ছে, এখন এটা সে কি পুরোটাও নিয়ে অংশগ্রহণ করতে যাচ্ছে নাকি পার্টনারশিপে করতে যাচ্ছে, এই নেগোসিয়েশনটা হয়তো এবার হবে। অনলাইনে যুক্ত হয়ে ভারতের দুই সাংবাদিক জানান, চিরশত্রু পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদীর পানি ভাগাভাগি করছে ভারত। সেক্ষেত্রে তিস্তার পানি বন্টনও ন্যায্যতার ভিত্তিতে ভাগ করা সম্ভব। ভারত পাকিস্তানের সম্পর্ক এত নিম্ন পর্যায়ে, কিন্তু সিন্ধু নদীর ওপর দুই দেশের কিন্তু চুক্তি রয়েছে এবং সেই চুক্তি অনুযায়ী বিশ্বব্যাংক সেটা মনিটর করে। চিরাচরিত ট্র্যাডিশনাল পদ্ধতিতে হয়তো সমাধান যখন করা যাচ্ছে না, তখন নিশ্চয়ই নন ট্র্যাডিশনাল উপায় ভাবা উচিত। এছাড়া দুই দেশের মধ্যে অর্থনৈতিক, প্রতিরক্ষা, জ্বালানি এবং যোগাযোগ ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো প্রয়োজন বলেও তুলে ধরেন আলোচকরা। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ট্রেনে হুড়োহুড়ি, যানবাহনের চাপে সড়কে ধীর গতি, লঞ্চে উপচে পড়া ভিড়, সব ছাপিয়ে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ির পানে মানুষ, চিরচেনা ভোগান্তি না থাকায় স্বস্তি। হাটে উৎসবের আমেজ, ছুটির দিনে কোরবানির পশু কিনতে জেলায় জেলায় ভিড়। ঢাকায় বড় পশু বিক্রি নিয়ে দুশ্চিন্তায় ব্যাপারী, চামড়া নিয়ে সিন্ডিকেট হলে ব্যবস্থা। এই ছিল সময় সংবাদে। বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন।